ধন্যবাদ। আপনি যদি আগের সবগুলো কাজ ঠিকঠাক মতো করে থাকতে পারেন বা আপনার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমি আশা করতে পারি যে আপনার টপকোডার অ্যারেনাতে আপনি প্লাগইনসগুলো খুব ভালোভাবে ইন্টিগ্রেট করতে পেরেছেন। তো আপনি যদি সঠিকভাবে প্লাগইনসটি ইন্টিগ্রেট করতে পারেন, তাহলে চলুন আমরা কিছু জিনিস দেখে নেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। সো আপনি যদি সঠিকভাবে আপনার প্লাগইনটি ইন্টিগ্রেট করে থাকেন, তাহলে আপনার এডিটর প্রেফারেন্সের ভেতরে এখন টোটাল এই 3টি পাথ আছে। তো আমরা ধরে কাজ করব হচ্ছে কোড প্রসেসর এই প্লাগইনসটি নিয়ে। সো আমরা এটা কনফিগার করব সামান্য একটু আমাদের সুবিধার জন্য। দেন কনফিগার। তো একটা জিনিস খেয়াল করুন, আমি আমার কন্টেস্ট ডিরেক্টরিতে প্রবলেমগুলো রাইট করার জন্য যে পাথটা রেখেছি সেটা হচ্ছে ডি কন্টেস্ট টপকোডার এসআরএম। তো আমি এই অ্যাড্রেসে আমার প্রবলেমগুলো রাইট করছি, সেটা আমি একটু আপনাদেরকে এখনই দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আমার সেই কন্টেস্ট অ্যাড্রেস, যেখানে আমি আমার প্রবলেমগুলো রাইট করছি। সো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমানে এতগুলো প্রবলেম আছে। এবং এইখানে প্রবলেমের স্টেটমেন্টগুলো দেওয়া আছে, কেন এগুলো বাইরে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার কন্টেস্ট ডিরেক্টরি। আমি যখন নতুন কোনো এসআরএম প্রবলেম ওপেন করি, তখন আমার এই ডিরেক্টরিতে বাই ডিফল্ট একটা সিপিপি ফাইল ক্রিয়েট হয়, এবং সেই সিপিপি ফাইলের ভেতরে এই কন্টেস্ট রিলেটেড যাবতীয় বা ওই প্রবলেম রিলেটেড যাবতীয় কোড দেওয়া থাকে। কোডগুলো কি সেটাও আমরা একটু পরে দেখব, তার আগে আমরা আমাদের প্রেফারেন্সটা একটু ভালোভাবে চেক আপ করি। তো আপনার এই বাক্সটিতে যদি টিক চিহ্ন দেওয়া থাকে, আপনি অবশ্যই এটা আনচেক করে দিবেন, বিকজ আমরা চাচ্ছি না যে আমাদের প্রবলেমটা ওভাররাইট হয়ে যাক। কারণ আপনি যদি আগে কখনো আপনার প্রবলেমটার কোড করে থাকেন বা প্রবলেমটার আগে কোনো সলিউশন লেখা থাকে এবং দ্বিতীয়বারের জন্য যদি আপনি এই প্রবলেমটা ওপেন করেন, তাহলে এটা আগের ফাইলটাকে ওভাররাইট করে সম্পূর্ণ নতুন একটা ফাইল ক্রিয়েট করে দেবে, যেটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় না। দেন আপনার চাইলে প্রবলেমের নেম এবং ক্লাস নেম ইকুয়াল রাখতে পারেন, সেটাই সবচেয়ে বেটার, এবং আমিও সেটা করি। তাহলে খুঁজে পাওয়া সহজ হয়। এবং টপকোডারের একটা খুব বিশাল বৈশিষ্ট্য বলা যায় এটা, যে তাদের প্রত্যেক প্রবলেমে প্রত্যেক ক্লাস আইডি ইউনিক থাকে, এবং এ পর্যন্ত যতগুলো টোটাল কন্টেস্ট হয়েছে তার সবগুলোই প্রায় বলা যায় ইউনিক, একই নাম সচরাচর রিপিট হয় না। দেন আমরা প্রবলেম ডিসক্রিপশনটা একটা এইচটিএমএল ফাইলে না, আর একটা আলাদা সেপারেট টিএক্সটি ফাইলে চাচ্ছি, এবং সেই জন্য দেখেছেন আমার এই পাশে প্রবলেম ডিসক্রিপশনগুলো সম্পূর্ণ আলাদা একটা টিএক্সটি ফাইল এসছে। ওকে, দেন আমরা প্রবলেম যেখান থেকে শুরু করব তার আগে লেখা থাকবে এইটা, যেখানে শেষ করব তার পরে লেখা থাকবে এইটা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বা দরকারি অংশে আমরা আসি। তো আমার যেটা ইমপ্লিমেন্ট করা আছে এখানে যদিও ডিফল্ট জাভা দেওয়া থাকে, বাট আমি একজন C++ কোডার, সো আমি C++ নিয়ে কাজ করব। সো আপনাকে প্রথমে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে লাইন, এরপরে ওরা কত নাম্বার থেকে কাজ শুরু করছে বা ওদের একটা ইন্টারনাল ইনফরমেশন আছে। দেন এখানে কিছু হেডার দেওয়া আছে, আপনি চাইলে আপনি নিজের কিছু স্পেশাল হেডার এখানে ইনক্লুড করে নিতে পারেন। বাট টপ কোডের একটা প্রবলেম হলো, আপনি যদি বেশি হেডার ইনক্লুড করেন বা আপনার কোডের থেকে অপ্রয়োজনীয় অংশ বেশি তাদের ক্লাস ফাইল ইনক্লুড করা থাকে, তাহলে একটা ওয়ার্নিং পাবেন আপনি যে আপনার ক্লাস ফাইল কন্টেইনস মোর ফাইলস, এটা মানে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত অংশ। তো এর জন্য আপনাকে হয়তো বা পেনাল্টিও করা হতে পারে। তাই বেটার হচ্ছে যেটুকু দরকার খালি সেটুকুই ইনক্লুড করা। তো বাই ডিফল্ট দেখা যায় যে ভেক্টর আর স্ট্রিং মোটামুটি সব প্রবলেমই লাগে, সো এই দুটো তারা করে রেখেছে। এবং আপনার ক্লাস নেম প্লাস প্যারাডালে ক্লাসের পাবলিক ডিরেক্টরির আন্ডারে একটা ফাংশন ডিফাইন হবে, ফাংশনের নেম এবং ফাংশনের প্যারামিটারগুলোও আপনার ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, সেটা আমরা একটু পরে দেখব। এবং এই টেস্ট কোর্স জিনিসটা কি সেটা আমরা পরে আপনাদেরকে ডিফাইন করবো। আপাতত এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতন করতে পারেন, এবং এক্সটেনশন অবশ্যই সিপিপি, আপনার ফাইলের এক্সটেনশন সিপিপি রাখতে হবে। এরপরে আমরা সবগুলো কনফিগারেশন সেভ করে বেরিয়ে যাব। তো আপনি যখন প্রথমবার সেভ করবেন, তখন যদি আপনার কনফিগারেশনের এফেক্টটা পেতে চান, তাহলে আবার সম্পূর্ণভাবেই টপকোডের অ্যারেনাটা থেকে লগ আউট করে ক্লোজ করে আবার রিস্টার্ট করবেন। তাহলে আবার এই যে কনফিগারেশনগুলো আমরা চেঞ্জ করলাম এর সম্পূর্ণ এফেক্ট আপনি পাবেন। এবং আপনি যদি এই কাজটা নাও করেন, তবুও তারা আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি যদি পূর্ণ সুবিধাটা পেতে চান এর, তাহলে অন্তত একবার লগ আউট করে আবার রিস্টার্ট করতে হবে। তো চলুন দেখি। তো আমি এখানে যেহেতু কিছু করিনি, সো নো, আপনার জিনিসটা সম্পূর্ণ ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনি এখানে ভেরিফাই দিতে পারেন। যদি দেখেন যে হ্যাঁ সবগুলো ফাউন্ড এসছে, দেন ইউ আর ওকে, এটা ব্লগেও লেখা আছে। ক্লোজ ক্লোজ। তো আমি আগে আপনাদের বলেছিলাম যে আমি 250 প্রবলেমটা ওপেন করেছি, এবং এই প্রবলেমটা হচ্ছে এখানে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওখানে যে 3টা প্লাগইনস ইন্টিগ্রেট করেছি তার 3টা প্লাগইনস অনুসারে আমার এডিটরে চলে এসছে আমি কিভাবে কাজ করতে চাই। আমি কি কোড প্রসেসরে কাজ করতে চাই না ফাইল এডিটে নাকি স্ট্যান্ডার্ড। আমি আপনাদের আগে স্ট্যান্ডার্ড দেখিয়েছিলাম, প্রথমে যখন কাজ করছিলাম তখন আমার একটা স্ট্যান্ডার্ড মোডে নিয়ে গিয়েছিলাম আমি। তো এখন যেহেতু আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলে চলে এসেছি বা বেশ কিছু শিখে ফেলেছি, সো এখন আমরা কোড প্রসেসর দিয়ে কাজ করব। তো কোড প্রসেসরে কাজ করার জন্য আমি আপনাদের একটু আগে যে আইডিটা দেখালাম বা ডিরেক্টরিটা দেখালাম সেখানে অলরেডি আমার এটার যে মেথড নেম, চলুন দেখি মেথডের নেমটা। ক্লাস নেম হচ্ছে গ্রেট ফেয়ারি ওয়ার, এই নামে একটা অলরেডি গ্রেট ফেয়ারি ওয়ার ডট সিপিপি ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং সেখানে আমার এই রিলেটেড যাবতীয় ডেফিনেশন লেখা আছে। তো চলুন দেখি সে ফাইলটা। দিস ইজ দ্য গ্রেট ফেয়ারি ওয়ার, জাস্ট ওপেন ইট। আমি এটা ওপেন করেছি কোড ব্লকস দিয়ে, আপনি চাইলে অন্য কোনো এডিটর ইউজ করতে পারেন আপনার মতো। তো আমরা যখন একদম ইনিশিয়ালি এই ফাইলটা ওপেন করলাম আপনি দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ কোড। তো এর পুরোটুক যে আমাদের বুঝতে হবে এমন কোনো ইয়ে নাই, তবে ধরো যে আপনি চাইলে পরে ঠান্ডা মাথায় দেখে জিনিসটা বুঝে নিতে পারেন যে এতখানি বা অ্যাকচুয়ালি কোডগুলো কিসের জন্য। এখন আমি আপনাদেরকে বলবো অ্যাডভান্টেজটা। তো আপনি যখন অ্যারেনাতে কোড করছিলেন তখন আপনার টেস্ট কেসগুলো চেক করার জন্য আপনাকে বারবার যে কাজটা করতে হচ্ছিল, টেস্ট কেসগুলো চালিয়ে চালিয়ে দেখতে হচ্ছিল বা প্রোগ্রামটা অ্যারেনাতে কোড লেখার পরে বারবার সেটা সেভ করা, সেটা কম্পাইল করা এবং সেটা টেস্ট করা। মাত্র 101 ঘন্টার একটা কন্টেস্টে এই কাজগুলো যথেষ্ট টাইম কিলিং এবং এর জন্য আপনাকে যথেষ্ট পয়েন্ট লস করতে হবে। সো আপনি যদি প্লাগইনস ইউজ করা না শিখেন বা এই প্লাগইনসগুলোতে কাজ না করেন তাহলে হয়তো বা টপ কোডারে শুধুমাত্র টপ কোডার অ্যারেনাতে কাজ করে কন্টেস্টে ভালো করা আপনার জন্য অনেকটা টাফ হয়ে দাঁড়াবে। তো আমি যেটা ইউজ করছি এখানে মোটামুটি আমাকে রেডিমেড সব কিছুই করে দেওয়া আছে। তো আমি যদি ইনিশিয়ালি এখন ফাইলটা কম্পাইল করি তাহলে বেশ কিছু এরর পাবো, সে এররের কারণগুলো আমি বলছি। তো আমি যেহেতু এখানে ইউজিং নেম স্পেস এসটিডি ইউজ করি নাই বা এর আগে এসটিডি স্কোপ রেজুলেশন ইউজ করা হয়নি, সো কম্পাইলার আমাকে এই এররটা দিচ্ছে যে এটা ডিক্লেয়ার্ড হয়নি। অনুরূপভাবে অন্যান্য বেশ কিছু এরর আমরা পাচ্ছি, আর সবচেয়ে ভাইটাল যেটা এই ফাংশনটা ইন্টিজার রিটার্ন করছে বাট আমরা কিছু রিটার্ন করিনি, সেই জন্য আমরা একটা ওয়ার্নিং পাচ্ছি। তো আমি যদি এই দুইটা কাজ করে ফেলি এখন, সো আমরা এটা করলাম। তো আমি এখনও জানি না কোন কোডের রেজাল্ট কী, বাট কম্পাইলের সুবিধার্থে আমি ডিফল্ট রিটার্ন 0 দিয়ে রাখলাম। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে দেখতে পাবো যে না, এখন কোনো এরর নেই, এখন ফাইলটা আমাদের জন্য সম্পূর্ণরূপে তৈরি। এবং জাস্ট এই ফাংশনটার ভিতরে আমি যদি এখন কোড লিখে এটা সাবমিট করি টপ কোডের এই নেয় তাহলে এটা সম্পূর্ণরূপে অ্যাকসেপ্টেড হবে। এবং কোড লেখার পরে সবচেয়ে বড় সুবিধা যেটা, আমি কোডটা টেস্ট করার জন্য আমাকে বারবার অ্যারেনায় ব্যাক করতে হবে না, এই টেস্ট কেসটা দেখতে হবে না বা বারবার অ্যারেনাকে বিরক্ত করতে হবে না। আমি জাস্ট এইখানে খুব সহজেই কাজটা করতে পারবো। তো এখন যদিও আমি কোডটা করিনি তারপরে আপনাদেরকে একটু চালিয়ে দেখাতে চাই যে যদি আমি কোড করি। ও সরি, আমার আরেকটা প্রজেক্ট ওপেন করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু জিনিস এসেছে। তো এটা নিয়ে আমরা পরে বিস্তারিত বলবো। তো এইখানেই চাইলে আমি টেস্ট করে দেখতে পারবো যে আমার কোডের সবগুলো টেস্ট কেস পাস করেছে কিনা, বা আমি নিজে যদি কোনো টেস্ট কেস ইন্টিগ্রেট করতে চাই তাহলে জাস্ট নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন কমেন্ট দিয়ে টেস্ট কেস ঢেকে রাখা আছে। তো আমাকে একটা টেস্ট কেস ইন্টিগ্রেট করতে গেলে যা করতে হবে, টেস্ট কেসটা বলতে হবে, তারপরে অ্যাকসেপ্টেড ভ্যালু কত অ্যান্ড রিসিভড এক্সপেক্টেড ভ্যালু কত অ্যান্ড রিসিভড ভ্যালু কত, এই দুইটার জাস্ট ডিফাইন করে দিলেই আমার নতুন একটা টেস্ট কেস বা নিজে বানানো একটা টেস্ট কেস দিয়ে আমি প্রবলেমটা সম্পূর্ণরূপে টেস্ট করতে পারবো। তো এটাই ছিল আপাতত আমাদের অ্যারেনা বা প্লাগইন সম্বন্ধে জানানো। তো এখন আমরা এর আগে আমি দুটি প্রবলেম নিজে নিজে সলভ করে তার টেস্ট কেস তৈরি করে মানে কোড লিখে রেখেছি। তো সেই দুটো যখন আমি সাবমিট করব বা সাবমিট করতে হলে কী করে সেটা টেস্ট করতে হবে বা সেটার নিয়ম কী সেটা আমরা একটু এখন দেখব। তো সেই প্রবলেম দুটো হচ্ছে SRM 574 এর। তো আমরা সেই প্রবলেম দুটোতে আগে যাই। SRM 574 দিস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি SRM 574 চলে এলাম। এবার ডিভিশন 2-র 250 পয়েন্টসের প্রবলেমটা ওপেন করি। তো এটা হচ্ছে ডিভিশন 2-র 250 পয়েন্টসের প্রবলেম। তো এই প্রবলেমটা রিলেটেড টেস্ট কেস আমি অলরেডি বা কোডটা আমি অলরেডি লিখে ফেলেছি। সো এই
প্রবলেমটা যখন আমি সাবমিট করব তখন কি হবে বা তারপর আমাকে কোন কাজটা করতে হবে। তো সাবমিট করার জন্য সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, এই প্রবলেমটাকে সেভ করতে হবে। তো এই ফাইলটা যেহেতু আগে থেকে আমার পিসিতে ছিল এবং আমি এই সম্পূর্ণ কোডটা লিখে রেখেছিলাম, এই হচ্ছে আমার ডিফাইন্ড ফাংশন। দেন এর এইখান থেকে লাইন নাম্বার 10 থেকে লাইন নাম্বার 27 পর্যন্ত পুরো কোডটা আমি সম্পূর্ণ নিজে নিজে লিখেছি। তো এইটুকুই বলতে পারেন যে প্রোগ্রামারের খাটনি, একটা প্লাগইনস লাগানোর পরে জাস্ট এই পোর্শনটুকুই তাকে লিখতে হবে, আর বাকি কিছু না করলেও হবে। তো এই কোডটা লেখার পরে যেহেতু লেখা শেষ, সেটা আছে আমার এই ফাইল ডিরেক্টরিতে, আপনাদের যেটা দেখালাম d.contest.topcoder। তো এই ফাইলটা আমাকে প্রথমে টপকোডারের সার্ভারে সেভ করতে হবে, তো সেই জন্য সেভ। তো কোডটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে, এবার আমাকে কম্পাইল করতে হবে। সাকসেসফুলি কম্পাইলড। দেন আমি চাইলে একটা দুটো টেস্ট কেসে দেখতে পারি যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো টেস্ট কেস 1 দেওয়া হলো। দেন কারেক্ট রিটার্ন ভ্যালু এস, যদি আমার ভ্যালুটা কোনো কারণে রং অ্যান্স বা ভুল কিছু রিটার্ন করে তাহলে এখানে নো থাকবে। এখানে এক্সিকিউশন টাইম, রিটার্ন ভ্যালু এটাই দেওয়া। যদি এখানে নো থাকে দ্যাট মিনস আমার এই কোডটা আমার রেসপেক্টেড ভ্যালু অনুযায়ী ভ্যালু রিটার্ন করেনি। ওকে, দেন আমি এটা সাবমিট করব। সাবমিট করছি ইয়েস। তো আমি আপনাদের আগেই বলেছিলাম যে এটা আমি আগে সাবমিট করেছি, সো যেহেতু রিসাবমিট করছি তারা আমাকে 10% পেনাল্টি দিবে। তবে আনন্দের বিষয় হলো এটা আমার রেটিং সিস্টেমে কোনো এফেক্ট করবে না, বিকজ আমি এখন প্র্যাকটিস এরিনাতে আছি। সো আপনি যদি প্র্যাকটিস এরিনাতে থাকা অবস্থায় আপনাকে যে রেটিং স্কোরটা দেখানো হবে বা যে রেটিংগুলো দেওয়া হবে তার কোনোটাই আপনার অরিজিনাল রেটিংকে এফেক্ট করবে না। তো ইয়েস, আমি এটা আবার করতে চাই। তো এবার আমাকে টোটাল এত পয়েন্টের জন্য ফুল সাবমিশন দেওয়া হলো, বাট এটা এখনও সাকসেসফুল কিনা আমি জানি না, বিকজ আমি সবগুলো টেস্ট কেস রান করিনি। ওকে, এখন সবগুলো টেস্ট কেস রান করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস অপশনস, দেন রান সিস্টেম টেস্ট। তো রান সিস্টেম টেস্ট দেওয়ার পরে আমি আসলে বুঝতে পারবো আমার এই টেস্ট কেসটা বা কোডটা সবগুলো টেস্ট কেস পাস করেছে কিনা। তো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল 250 পয়েন্টের প্রবলেম এবং সে মোটামুটি সব টেস্ট কেস পার করেছে। এখানে টোটাল টেস্ট কেস আছে 250 পয়েন্টের প্রবলেমটার জন্য 71টা, তার সবগুলোই সে পাস করেছে এবং তারপরে যেগুলোতে আছে এগুলো সেটা হলো 500 পয়েন্টের প্রবলেমের জন্য। তো সেটা আমরা এখন দেখব। তো এইটাই হচ্ছে টপকোডারের প্র্যাকটিস টাইমে আপনার কন্টেস্টের সবগুলো টেস্ট কেস আপনার বর্তমান করা কোডটা পাস করছে কিনা বা এটা অলরেডি সাকসেসফুল কিনা সেটা দেখা। তো এখন যেহেতু আমি এখানে টোটাল 2টা প্রবলেম সাবমিট করেছিলাম, সো আমাকে 2টা প্রবলেমের জন্য টেস্ট কেস প্রোভাইড করা হয়েছে এবং তার বেসিসে আমি অ্যান্সার পাচ্ছি। এবং এখানে এই দুটো গ্রিন লেটার আছে, কথার অর্থ হচ্ছে আপনার দুটো প্রবলেমই সবগুলো টেস্ট পাস করছে। যদি কোনোটা পাস না করে বা কোনোটায় আপনার কোডটা রং অ্যান্সার দেয় তাহলে এই টিক মার্কগুলোর জায়গায় আপনি একটা ক্রস চিহ্ন দেখতে পাবেন এবং যে টেস্ট কেসের জন্য ফেল করছে সেই টেস্ট কেসের 100% আপনি দেখতে পাবেন। এবং আপনি চাইলে সেই টেস্ট কেসটা দিয়ে পরে সম্পূর্ণ নিজে নিজে ডিবাগ করেও জানতে পারবেন যে এই টেস্ট কেসটার জন্য কেন ফেল করলো বা সেই টেস্ট কেসটার জন্য অ্যাকসেপ্টেড অ্যান্সার কত এবং আপনার প্রোগ্রাম কত রিটার্ন করছে সেটাও জানতে পারবেন। ওকে, তো দেখি এবার 500 প্রবলেমের কোডটাই আমরা অ্যাকচুয়ালি কী করেছিলাম। এটা হচ্ছে 5.500 কোড এবং এটাও আমি আগের নিয়মেই নর্মাল কোড করা ছিল আমার আগে থেকে, বা আমি সেভ করে রেখেছিলাম কিছুক্ষণ আগে আমার পিসিতে। দেন এখানেও কোড খুব একটা বেশি করা লাগেনি, আমার খাটনিও খুব একটা বেশি হয়নি, খুবই ছোট্ট একটা কোড, জাস্ট এইটুকু লেখা লেগেছিল। তো এই পোর্শনটুকু লেখার পরে আমি আগের প্রবলেমের মতোই সেভ করলাম, কম্পাইল করলাম, দেন একটা দুটো টেস্ট কেসের জন্য টেস্ট করে দেখলাম এবং ফাইনালি সাবমিট করে দিলাম। এবং প্রবলেম সাবমিট করার পরে রান প্র্যাকটিস টেস্ট বা রান সিস্টেম টেস্ট দেওয়ার পরে আমার টোটাল যে দুটো প্রবলেম আমি সাবমিট করেছি সেই দুটো প্রবলেমের জন্য আমার কতগুলো টেস্ট কেস পাস হয়েছে বা কোন কোন টেস্ট কেসে কী অ্যান্সার দিয়েছে তার সবগুলো আমি জেনে গেলাম। তো আপনি চাইলে যদি শুধু একটা দিয়ে টেস্ট করতে চান সেটাতেও করতে পারেন, দুটো দিয়ে করতে চাইলে সেটাও। তবে আপনার ঠিক ততগুলো টেস্ট কেসের জন্যই এরা প্রোগ্রামটা রান করবে যতগুলো পয়েন্টের প্রবলেম আপনি সেভ করবেন বা যতগুলো সেভ করার পরে আপনি সাবমিট করবেন। ধরুন আমি শুধুমাত্র 250 পয়েন্টের প্রবলেমটা সলভ করেছি এবং এটাই সেভ করার পরে সাবমিট করেছি, তাহলে আমি শুধুমাত্র 250 প্রবলেমের জন্য এই 71টি টেস্ট কেসে দেখতে পাবো, তারপর আর পাবো না। বা শুধু 500 পয়েন্টের প্রবলেমটির জন্য করেছি তাহলে শুধু সেটাই। তবে আপনি যদি একাধিক করে থাকেন তবে একসাথে 3টাই দেখতে পাবেন বা 2টা দেখতে পাবেন। ওকে, তো এর বাকি অংশে আমরা দেখব ডিবাগিং, কী করে টপকোডার প্রবলেমগুলো ডিবাগ করতে হয়। বা কোড লেখার সময় কিছু লাইন লেখার পরে এটা আপনি দেখছিলেন যে এখানে আমাকে বেশ বড়সড় একটা কম্পাইলার এরর দিচ্ছিল।